আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা নদী সে যতই বড় হোক না কেন তারও একটা জীবন থাকতে পারে, ঠিক আমাদের মতো? নদীরও কিন্তু জন্ম আছে, আছে দুরন্ত শৈশব, একটা কর্মব্যস্ত যৌবন, আর তারপর শান্ত ধীর স্থির বার্ধক্য। চলুন না, আজ আমরা ঠিক এই গল্পটাই শুনব। একটা নদীর জীবনযাত্রা, একেবারে তার জন্ম থেকে শুরু করে বিশাল সমুদ্রে মিশে যাওয়া পর্যন্ত। আমাদের এই পুরো জার্নিটা শুরু হচ্ছে খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে। নদী? ওখানে অত বড় নদী এলো কোথা থেকে? এই প্রশ্নটা কিন্তু শুধু কোনো একটা গল্পের নয়, এটা আমাদের সবার মনেরই একটা স্বাভাবিক কৌতূহল। চলুন, এই প্রশ্নের উত্তরটাই আজ খুঁজে বের করা যাক। তো যে কোনো নদীর জীবনের প্রথম অধ্যায় হলো তার জন্ম। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, বরফে ঢাকা বিশাল এক পাহাড়ের চূড়া, যেখানে সূর্যের আলো পড়ে বরফ গলতে শুরু করেছে, আর সেখান থেকেই জন্ম নিচ্ছে হাজার হাজার ছোট্ট ছোট্ট জলের ধারা। এই অসংখ্য জলধারা যখন একসঙ্গে মেশে, তখনই একটা বিশাল নদীর প্রথম রূপটা তৈরি হয়। এই যে জায়গাটা যেখানে একটা নদী প্রথম জন্মায়, ওটাকেই আমরা বলি তার উৎস। সাধারণত খুব উঁচু কোনো পাহাড় বা মালভূমি হয় নদীর জন্মস্থান। যেমন ধরুন আমাদের গঙ্গা নদী, তার জন্ম হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামের একটা তুষার গুহা থেকে। ব্যাপারটা ভাবলেই কেমন গায়ে কাটা দেয়, তাই না? একটা নদী কিন্তু তার পুরো জীবন ধরে মোট ৩টে প্রধান কাজ করে, অনেকটা যেন তার জীবনের মূল মন্ত্র। প্রথমটা হলো ক্ষয় কাজ, মানে ভাঙচুর করা। ঠিক একজন ভাস্করের মতো সে শক্ত পাথর মাটি ভেঙে নিজের জন্য রাস্তা তৈরি করে। ২ নম্বর কাজটা হলো বহন করা, মানে ওই ভাঙা জিনিসগুলোকে সঙ্গে করে বয়ে নিয়ে যাওয়া। আর সব শেষে যখন তার গতি কমে আসে, তখন সে একজন শিল্পীর মতো সেই পলি জমা করে নতুন জমি তৈরি করে, যাকে বলে সঞ্চয় কাজ। নদীর পুরো জীবন জুড়েই আমরা এই ৩টে কাজের খেলা দেখব। আচ্ছা, এবার আসা যাক নদীর জীবনের সবথেকে ইন্টারেস্টিং পার্টটায়, তার দুরন্ত যৌবন, বা যেটাকে আমরা বলি উচ্চ প্রবাহ। এই সময়টাতেই নদী থাকে একদম অপ্রতিরোধ্য, শক্তিতে ভরপুর আর দুর্দান্ত গতিময়। ব্যাপারটা ভাবলে বেশ অবাক লাগে, তাই না? নদীর এই যৌবন আর একটা তরুণীর জীবনের মধ্যে কি অদ্ভুত মিল! দুটোই শক্তিতে ভরপুর, উদ্যমী, আর কোনো বাধা মানতে চায় না। নদী যেমন অবলীলায় পাহাড় কেটে নিজের পথ বানায়, একজন তরুণও ঠিক সেভাবে সব বাধা পেরিয়ে স্বপ্নের পেছনে ছোটে। উচ্চপ্রবাহে কি হয়? এখানকার ঢাল খুব খাড়া, তাই নদীর শক্তিও থাকে অমসম। আর এই অমসম শক্তি দিয়েও একটাই কাজ করে, ভাঙচুর। পাহাড়ের বুক চিরে তৈরি করে ইংরাজি ভি অক্ষরের মতো গভীর সরু উপত্যকা, যেগুলোকে আমরা গিরিখাত বলি। আর যাত্রাপথে যদি শক্ত আর নরম পাথর পরপর থাকে, তাহলে তো কথাই নেই। তৈরি হয় প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, বিশাল জলপ্রপাত। পাহাড়ের ওই দুরন্তপনা ছেড়ে নদীটা যেই না সমতলে এসে নামে, তখনই তার জীবনে একটা বিরাট পরিবর্তন আসে। গতি কমে যায়, মেজাজ শান্ত হয়, আর শুরু হয় জীবনের দ্বিতীয় অধ্যায়, তার পরিণত বয়স, অর্থাৎ মধ্যপ্রবাহ। নদীর এই মাঝবয়সটা অনেকটা একজন শান্ত, পরিণত আর দায়িত্বশীল মানুষের মতো। যৌবনের সেই উদ্দামতা আর নেই, বরং এখন সে অনেক বেশি স্থির। গতি কমলেও কাঁধে কিন্তু দায়িত্ব অনেক। বয়ে আনা পলি আর নুড়ি পাথরগুলোকে খুব সাবধানে তাকে বয়ে নিয়ে যেতে হয়। সমতলে এসে তো আর আগের মতো জোর নেই, তাই নদী এখন নিচের দিকে না কেটে দুপাশে ভাঙতে শুরু করে। ফলে তার পথটা ক্রমশ চওড়া হতে থাকে। এই সময়েই সে সাপের মতো এঁকে বেঁকে চলে আর তৈরি করে বড় বড় বাঁক, যেগুলোকে বলে মিয়েন্ডার। মাঝে মাঝে আবার কি হয়, নদী তার নিজের বাঁকটা ছেড়েই সোজাসুজি চলতে শুরু করে, আর পেছনে ফেলে রেখে যায় ঘোড়ার খুরের মতো দেখতে দারুণ সুন্দর এক হ্রদ, যেটার নাম অশ্বক্ষুরাকৃতির হ্রদ। আর হ্যাঁ, এই যাত্রাপথে নদী কিন্তু একা থাকে না, অনেক ছোটখাটো নদী এসে তার সঙ্গে মেশে, অনেকটা বন্ধুর মতো। এদেরকেই বলে উপনদী। এই উপনদীগুলো এসে মেশার ফলেই কিন্তু মূল নদীটা আরও বেশি জলে পরিপূর্ণ আর শক্তিশালী হয়ে ওঠে। অনেক লম্বা একটা পথ পেরিয়ে নদীটা এখন একদম শেষ পর্যায়ে। যৌবনে সেই শক্তি এখন আর নেই, শরীরে জমেছে ক্লান্তি। শুরু হলো তার জীবনের শেষ অধ্যায়, ধীর শান্ত বার্ধক্য বা নিম্ন প্রবাহ। নদীর এই শেষ জীবনটা ঠিক যেন একজন জ্ঞানী বয়স্ক মানুষের মতো।
গতি প্রায় নেই বললেই চলে, শক্তিও ফুরিয়ে এসেছে। দীর্ঘ যাত্রার সব অভিজ্ঞতা বুকে নিয়ে সে এখন শুধু ধীর পায়ে এগিয়ে চলেছে তার শেষ গন্তব্যের দিকে। এখানে এসে নদী যেন একজন স্থপতি হয়ে ওঠে। ভাঙার শক্তি তো আর নেই, তাই এখন সে শুধু গড়ে। হাজার হাজার বছর ধরে বয়ে আনা পলি বালি জমা করে সে তৈরি করে উর্বর প্লাবনভূমি, আর সমুদ্রে মেশার ঠিক আগে তৈরি করে পৃথিবীর অন্যতম উর্বর এক ভূমি, বদ্বীপ বা ডেল্টা। আমাদের সুন্দরবন কিন্তু ঠিক এভাবেই তৈরি হয়েছে। আর তারপর নদী পৌঁছে যায় তার ফাইনাল ডেস্টিনেশনে, মোহনা। এখানেই সে সাগরের বিশাল বুকে নিজেকে সঁপে দেয়। একটা লম্বা বর্ণময় জীবনের এখানে ইতি ঘটে, ঠিক যেমন আমাদের জীবনও একদিন শেষ হয়। আমরা তো একটা নদীর জীবনের গল্প শুনলাম, কিন্তু ভাবুন তো, আমাদের এই পৃথিবীতে এমন কত বিশাল বিশাল নদী আছে। আফ্রিকার নীল নদ থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার আমাজন বা আমাদের এশিয়ার ইয়াংসি, প্রত্যেকটা নদীর জীবনই যেন এক একটা মহাকাব্য। শুধু সংখ্যা দিয়ে হয়তো এদের বিশালত্বটা ঠিক বোঝা যাবে না। এই যে দেখুন, নীলনদ প্রায় ৬,৫০০ কিলোমিটার, ভাবা যায় কি বিশাল এক একটা জার্নি। এক একটা নদী কত হাজার কিলোমিটার পথ পেরিয়ে তবে সমুদ্রে গিয়ে মেশে। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, নদীর এই জীবন কাহিনী জেনে আমাদের কী লাভ? লাভ আছে, কারণ নদীর গল্পটা আসলে আমাদের নিজেদেরই গল্প। আমাদের সভ্যতা, আমাদের জীবন, সবকিছুই যে এই নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চলুন সেই সম্পর্কটাই একটু দেখে নেওয়া যাক। আমরা তো নদীকে মা বলি, তাই না? আর মা যেমন হয়, নদীও আমাদের সব কিছু উজাড় করে দেয়। আমাদের পানির জল থেকে শুরু করে চাষের জন্য উর্বর মাটি, খাবারের মাছ, যাতায়াতের পথ, এমনকি আজকাল তো বিদ্যুৎও পাচ্ছি নদী থেকে। সত্যি বলতে কি, নদী না থাকলে মানব সভ্যতার অস্তিত্বই হয়তো থাকত না। কিন্তু যে মা আমাদের এত কিছু দেয়, তার প্রতি আমরা কি আমাদের দায়িত্বটা পালন করছি? আজ এই প্রশ্নটা খুব জরুরি হয়ে পড়েছে। নদীর এই স্বাভাবিক জীবনযাত্রায় আমাদের মানুষের প্রভাবটা ঠিক কী? সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু এর উল্টোটাই করছি। আমাদের নানা কাজকর্ম নদীর স্বাভাবিক জীবনটাকে শেষ করে দিচ্ছে। শহরের আবর্জনা, কারখানার বিষাক্ত কেমিক্যাল নদীর জলকে বিষিয়ে দিচ্ছে। নদীর বুকে বড় বড় বাঁধ দিয়ে আমরা তার স্বাভাবিক চলার পথ আটকে দিচ্ছি। আমাদের লোভের জন্যই আজ পৃথিবীর অনেক নদী মরে যেতে বসেছে। আজকের আলোচনাটা শেষ করা যাক এই দারুণ কথাটা দিয়ে। নদী শুধু সভ্যতার জন্মই দেয় না, তাকে মায়ের মতো লালনও করে। যে নদী আমাদের বাঁচিয়ে রেখেছে, তাকে বাঁচানোর দায়িত্বটাও কিন্তু আমাদেরই। পরের বার যখন কোনো নদীর পাশ দিয়ে যাবেন, একবার নিজেকে এই প্রশ্নটা করে দেখবেন, আমরা কি আমাদের দায়িত্বটা ঠিকঠাক পালন করছি? Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.